আমি রাসেল আহমেদ, আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টায়, প্রেজেন্টেড বাই আকিজ সানশাইন। সমসাময়িক রাজনীতির বিষয়গুলো নিয়ে আলোচনা করি। আজকেও সেই আলোচনায় থাকতে চাই এবং আজকের বিশেষ গুরুত্ব দিতে চাই যে নতুন সংসদ শুরু হয়েছে সেই আলোচনা। এবং আলোচনার জন্য আমাদের সাথে যারা রয়েছেন স্টুডিওতে তাদের সাথে শুরুতেই পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি। মোহাম্মদ আখতারুজ্জামান বাচ্চু, সংসদ সদস্য, ময়মনসিংহ 10, আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন মেজবাউল আজম সওদাগর, শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক, আপনাকে আলোচনায় স্বাগত। দুঃখিত, মেজবাউল আজম সওদাগর, শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক, আপনাকে আলোচনায় স্বাগত। এবং রয়েছেন আতিকুর রহমান মুজাহিদ, সংসদ সদস্য, কুড়িগ্রাম 2, আপনাকে আলোচনায় স্বাগত। এবং স্টুডিওর বাইরে থেকে আমাদের সাথে আরও একজন অতিথি আমাদের সাথে যুক্ত হবেন, আশা করছি তিনি যুক্ত হয়েছেন। কর্নেল আব্দুল বাতেন, অবসরপ্রাপ্ত সংসদ সদস্য, ঢাকা 16, আপনাকেও আলোচনায় স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা শুরু করছি একটু মেজবাউল আজম সওদাগর, আপনাকে দিয়েই। আলোচনার যেটি আসলে গুরুত্বপূর্ণ বিষয়, আজকে নির্বাচনের পর ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন এবং নানান কারণে এই সংসদ গুরুত্বপূর্ণ, এই অধিবেশন গুরুত্বপূর্ণ। সেই সংসদে রীতি অনুযায়ী রাষ্ট্রপতি ভাষণ দিয়েছেন, যেটি নিয়ে ব্যাপক আলোচনা ছিল। সকাল থেকেই এনসিপির নেতারা বাইরে দাঁড়িয়ে ভাষণের বিরোধিতা করছিলেন এবং ভাষণের পরও বা ভাষণের সময়কালীন সংসদে অনেক উত্তপ্ত পরিস্থিতি হয়েছে। একটু আপনার কাছে সেই বিষয় নিয়ে জানতে চাই, রাষ্ট্রপতির ভাষণের এই জায়গাটিকে আপনি আসলে কিভাবে দেখেন, একটু যে আপনার বিশ্লেষণ, যে কোনটিকে আপনি সফলতা বলবেন, সাংবিধানিক পদ্ধতির মধ্যে ঢুকে অসাংবিধানিক কোনো কার্যক্রমে যুক্ত হওয়া, নাকি সাংবিধানিক সেই পদ্ধতিকে অনুসরণ করেই বিপ্লব কিংবা অন্যান্য সবগুলোকে স্বীকৃতি আদায় করে নেয়া, কোনটাকে আসলে আপনি বেশি গুরুত্ব দেন? জি, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, যে বিষয়টা আপনি বললেন, এখানে রাষ্ট্রপতির ভাষণটা আপনি শুনেছেন বা আমরা সবাই শুনলাম। ভাষণের মধ্য দিয়ে তিনি যেই সরকার কর্তৃক রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছিলেন সেই সরকারের সমস্ত কার্যক্রমকে তিনি কিভাবে আখ্যায়িত করেছেন এবং এটাকে একটা ফ্যাসিবাদী শাসন হিসেবে তিনি আখ্যায়িত করেছেন। তো বিষয়টা হচ্ছে, এটা সাংবিধানিকভাবে এই ভাষণটা কিন্তু ক্যাবিনেট ডিভিশন থেকে বা সরকার থেকে তাকে লিখে দেওয়া হয়, তিনি সেটা পাঠ করতে বাধ্য আর কি। সেই কাজটা তিনি করেছেন। এখন এখানে যে বিতর্কটা উঠেছে সেটা হচ্ছে যে রাষ্ট্রপতিকে আমরা, যেহেতু ফ্যাসিস্ট সরকারের আমলে রাষ্ট্রপতি, তাকে আমরা মানবো কি মানবো না, বা তিনি রাষ্ট্রপতি থাকবেন কি থাকবেন না। এখন এখানে যে জায়গাটাতে এসে প্রবলেমটা দেখা দিল সেটা হচ্ছে, আপনি জানেন যে 5 আগস্টের মানে যে বিপ্লব বা গণ অভ্যুত্থানের পরে যে সরকারটা গঠিত হলো, সরকারটা তো গঠিত হওয়ার সময় এখানে দুই ধরনের একটা পারসেপশন ছিল। কিছু একটা পারসেপশন ছিল যে এটা একটা বিপ্লবী সরকার গঠিত হবে, গণ অভ্যুত্থানকে বেস করে একটা বিপ্লবী সরকার গঠিত হবে। আরেকটা পারসেপশন হচ্ছে যে সংবিধানে যেভাবে আছে এইভাবে মেনে এই অবস্থা থেকে আমরা শুরু করব। এই দুইটা পারসেপশন ছিল। দুইটা পারসেপশনে বিভিন্ন রাজনৈতিক দলের, ব্যক্তিবর্গের বিভিন্ন ধরনের অবস্থান ছিল। তো আমরা শেষ পর্যন্ত আমরা যেটা দেখলাম যে কতগুলো বিষয়কে গণ অভ্যুত্থানকে বেস করে ধরা হয়েছে, কতগুলো বিষয়কে সংবিধানের মধ্যে আছে, সংবিধান মেনে যাত্রাটা আসলে শুরু হয়েছে দুইটা জায়গা থেকে। তো দুইটা জায়গা থেকে বেস করে যখন যাত্রাটা শুরু হলো, তখন বিতর্কটা চলে আসলো যে বিরোধী দল থেকে দাবি তোলা হচ্ছে যে পুরোটাই গণ অভ্যুত্থানকে বেস করে সরকার পরিচালিত হবে। আবার সরকারি দল চাচ্ছিল যে কিছু কিছু বিষয়কে গণ অভ্যুত্থানকে বেস করে সরকার পরিচালিত হচ্ছে, কিছু কিছু বিষয় সংবিধানকে মানা হচ্ছে। কিন্তু বাস্তবতাটা হচ্ছে, আসলে যেহেতু বিপ্লবী সরকার গঠিত হয় নাই, তো বিপ্লবী সরকার গঠিত হওয়ার পরে যে ন্যাচারের সরকারটা এখানে গঠিত হয়েছে, এই ন্যাচারের একটা সরকারের পক্ষে সম্পূর্ণরূপে গণ অভ্যুত্থানকে ভিত্তি করে সবগুলো সিদ্ধান্ত নেওয়াটা আসলে খুব ডিফিকাল্ট। যার ফলে সরকারের স্ট্র্যাটেজিটা হচ্ছে যে যেগুলো মেজর বিষয়গুলোকে সংবিধানে যেভাবে আছে সেইভাবে একটা ডিসিপ্লিনের মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া এবং পাশাপাশি গণ অভ্যুত্থানকেও স্বীকৃতি দেয়া, অর্থাৎ কনস্টিটিউশনাল একটা, মানে নিয়মতান্ত্রিক একটা যে শাসন, কনস্টিটিউশনাল ডেমোক্রেসি যে আমরা কথাটা বলি, সেখানে সংবিধানে যে বিধিবিধানগুলো, মৌলিক বিধিবিধানগুলো আছে, এগুলোকে আমরা পালন করে আগায় যাব। আরেকটা দিক হচ্ছে গণ অভ্যুত্থানকেও আমরা রেসপেক্ট করব, গণ অভ্যুত্থানের চাওয়াগুলোকেও আমরা পূরণ করব। এই বোধ সাইডকে বেস করে কিন্তু গভর্নমেন্ট এখানে এগিয়ে যাচ্ছে। সেই প্রেক্ষাপটে কিন্তু রাষ্ট্রপতির যে ভাষণ বা রাষ্ট্রপতি সংসদে যে তার যে আজকে উপস্থিতি, সেইখান থেকে কথাবার্তাটা আসছে যে এই রাষ্ট্রপতিকে আসলে আমরা
মানব কি মানব না। তো এখন এই প্রেক্ষাপট থেকে আসলে বিষয়টা খুব ডিফিকাল্ট। এখন গভর্নমেন্ট বিষয়টাকে কিভাবে ডিল করবে, যেমন একটা বিষয় আমরা এখানে দেখতে পেলাম যে রাষ্ট্রপতি এখানে ভাষণ দিলেন, কিন্তু তিনি যে সরকার কর্তৃক নিযুক্ত সেই সরকারকে তিনি ফ্যাসিবাদী সরকার হিসেবে আখ্যায়িত দিলেন। সেই সরকারের লুটতরাজ, সেই সরকারের গুণ খুম সম্পূর্ণরূপে তিনি এখানে কিন্তু তুলে ধরলেন। তো এটাও জাতির জন্য খুব মজাদার এবং আনন্দদায়ক একটা ব্যাপার। মানুষের যারা গণ অভ্যুত্থানকে ওন করে, প্রত্যেকটা রাজনৈতিক দল মতের মানুষের কাছে এটাও একটা খুব একটা আনন্দদায়ক ব্যাপারই বলবো যে রাষ্ট্রপতির মুখ থেকে আমরা এই ধরনের কথাগুলো আমরা শুনলাম। জি, আমরা আলোচনা আপনার কাছে আবার ফিরবো। আমরা আশা করি এর মধ্যে আমাদের সাথে কর্নেল আব্দুল বাতেন অবসরপ্রাপ্ত তিনি যুক্ত হয়েছেন। আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই, দুঃখিত কর্নেল আব্দুল বাতেন, আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। জানতে চাচ্ছি, আপনিও সংসদে হয়তো ছিলেন এবং আজকে রাষ্ট্রপতির যে ভাষণ সেটি তো সংসদ সদস্যদের টেবিলেও ছিল, তারপরেও আপনারা জানতেন যে উনি কি বলেছেন? বিশেষ করে এর মধ্যে আলোচক বলেছেন যে তার ভাষণে তিনি আগের সরকারকে ফ্যাসিস্ট বলা কিংবা এই অভ্যুত্থানকে স্বীকৃতি দেয়া, এই সব পুরো বিষয়গুলো সে ভাষণে ছিল। আপনি নিশ্চয়ই আমাদেরকে শুনতে পাচ্ছেন। আমরা একটু স্টুডিওতে আসি, আবারও তার কাছে যাওয়ার চেষ্টা করবো। ডক্টর আতিক মুজাহিদ, আপনার কাছ থেকে একটু জানতে চাই, যেটি আজকে আপনারা ওয়াকআউট করার পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর যে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা, তার কাছে শপথ নেওয়া হয়েছে আজ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের সেই রাষ্ট্রপতির ভাষণের বিরোধিতা, স্ববিরোধিতা। অসংখ্য ধন্যবাদ। ওটা আসলে কি উত্তর আমাদের, তাই তো? ওনার যদি বলি, ওনার অনেকগুলো স্ববিরোধিতা কমেন্ট রয়েছে, ঠিক আছে? উনিও বিগিনিং আসার পর এক ধরনের কথা বলেছেন, জুলাই যখন চার্টার রচনা হচ্ছিল সবাই মিলে তখন এক ধরনের কথা বলছেন, উনি নিজেই আবার চেঞ্জ করে ফেলছেন। কোনটা? উনি যখন সাইন করে চার্টার সবগুলো মেনেই ওনার সাইন করবে, এখন বলতেছে ডিসেন্টগুলো বাদ দিয়ে দিবে। না, এটা তারা সবসময় বলেছে যে তারা সেটিতে স্বাক্ষর করেছেন, কিন্তু নোট অফ ডিসেন্ট রেখেই স্বাক্ষর করেছেন। এখন হয় না, ডিসেন্টের ব্যাখ্যা উনি নতুন করে দিয়েছেন। এখন আমরা যখন আমরা তো নিজেও ছিলাম ওখানে, আমি শিশির ভাই, উনি এনসিপি তো স্বাক্ষর করেছে অনেক পরে, এনসিপি করেছে পরের বিষয়, কিন্তু আলোচনায় তো আমরা ছিলাম। স্বাক্ষর ইজ নট ফ্যাক্টর, স্বাক্ষর করে তো আপনি কাজ করতেছেন না, উল্টা ব্যাখ্যা দিচ্ছেন। তো বাই দ্য ওয়ে, সবারই কিন্তু সবিরোধী কথাবার্তা আছে। উনি যেটা সবিরোধী বলতে চাচ্ছেন যে ওই সময় আপনাদের উপদেষ্টারা শপথ নিয়েছে, আমাদের উপদেষ্টা না ওনাদের উপদেষ্টা, সেটা তো আমরা দেখলাম গভর্নমেন্টের দুইজন উপদেষ্টার লোকজন অলমোস্ট আছেই, তাই না? সুতরাং ওনাদেরই উপদেষ্টা বলা যেতে পারে। সুতরাং ওনারা যেটা আমরা এটা স্পেসিফিক বলতে চাই, নাহিদ ইসলাম কি তাদের উপদেষ্টা? কোথায়? অভ্যুত্থানের সময় কোনো দলই তো ছিল না। তিনিও তো রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছেন। শপথ নিতে ইন দ্য নেম অফ কনস্টিটিউশন কিছু লোক প্রভোকেশন করে ঢোকানো হয়েছে। আমি বলি, যখন ইউনূস সাহেবকে, আমাদের প্রফেসর ইউনূসকে চয়েস করা, আমি তো রাত্রে 3টার সময় জানি, তখন আমাদের ইচ্ছাটা ছিল যে আমরা আসলে রাষ্ট্রটাকে স্টেবল করতে পারবো কিনা, কে কু করে আবার আর্মি শাসন হয় কিনা, এরকম নানা রকমের একটা আতঙ্ক ছিল। কিন্তু আপনারা দেখেন, এটা কিন্তু খুবই আনফর্চুনেট। আমাদের রাষ্ট্রপতি সাহেব উনি রিসেন্টলি এক সাক্ষাৎকার কি বলল, যে আমাকে ওই সময় 3 বাহিনীর প্রধান এবং বিএনপি আমাকে আশ্বস্ত করেছেন একমাত্র যে আপনি থাকবেন। তাহলে আজকে আমি যদি আর্গুমেন্ট দেখাতে চাই, আমরা কিন্তু আমাদের সংসদে সবসময় স্পিকার বা সাবেক ডেপুটি স্পিকারের মাধ্যমে সংসদ পরিচালনা হয়। আজকে কিন্তু কেউই ছিল না, সবাই পলাতক, তাই না? কেউ জেলে। খেয়াল করেন, এইরকম ভ্যাকান্সিকেও আমরা নতুন করে সভাপতি নির্বাচিত করে করলাম না আমাদের ডক্টর খন্দকার মোশাররফ সাহেবকে, সর্বজন গৃহীত একজন মানুষকে দিয়ে। কেন ওই সময়টাতে আমাদের একজন রাষ্ট্রপতি আমরা নতুন করে দিতে পারি নাই? কিভাবে, কোন প্রক্রিয়া? দেখেন, কোন প্রক্রিয়া না, আপনি যখন বলছেন যেহেতু এই পুরো গভর্নমেন্ট, লাস্ট গভর্নমেন্ট এখনকার পর্যন্ত অনেক কিছু আপনি বলেছেন, আপনি নিজেই বললেন যে কিছু অভ্যুত্থানকে মানা হয়েছে, কিছু সংবিধানকে মানা হয়েছে। যে সংবিধানটা কন্ট্রাডিকশন করে না সেটাকে মানা হয়েছে, যেটা সরাসরি ডিরেক্ট করে। আমি বায়োলজিক্যালি দেখাইতে পারবো এই সংবিধানের স্ট্রাকচারালি বিএনপির ফিলসফির বাইরে, স্ট্রাকচারালি এটা মুজিববাদের সাথে জড়িত। ওনারা যে ফিলোসফিক রাজনীতিক বলে, তার মানে ওনাদের রাজনীতিক যে আদর্শ, বাংলাদেশ পন্থের রাজনীতি, বাংলাদেশ পন্থী, সেই রাজনীতির স্ট্রাকচারের সাথেও যায় না। তাহলে আপনি যে জিনিস যায় না, যেই আমি বুঝি না, যে রাষ্ট্রপতি, তাহলে আপনি সব বিরোধীদের কথা আমি একটু ধরতেছি তো, যে রাষ্ট্রপতির ব্যাপারে আপনার বিএনপির মিডিয়া সেলের পেজ থেকে বলা হয় যে ওনার 2টা নাগরিকত্ব আছে, উনি এস আলমের ব্যাংকের সাথে জড়িত, সেই রাষ্ট্রপতি জয় বাংলা থেকে বাংলাদেশ জিন্দাবাদ হলে ভালো লাগে কেমন, আমি বুঝলাম না। তার মানে এটা কি স্ববিরোধিতা নয় কিনা? আমার প্রশ্নটা হচ্ছে, আমরা সবাই কোন লেজিটিমেসির মাধ্যমে ক্ষমতা আসছি? সবাই একটা, আমরা শেখ হাসিনাকে পতন ঘটিয়েছি, একটা মাফিয়া তন্ত্র, একটা জুলাইয়ের একটা খুনিকে আমরা পতন ঘটিয়েছি, সবাই মিলে আমরা নির্বাচন করে ক্ষমতা আসলাম।
তাহলে সেই মানে কি বল আসার পরও আপনি সেই লিগেসিকে বহন করার পর আপনি এমন একটা সিম্বল রাখিয়ে দিচ্ছেন যে সিম্বলটার কারণে আপনি আরো বলতেছেন সংবিধানের কনস্টিটিউশন 4 আমরা সবাই বলি যে তাহলে পিছনে ছবি কার লাগানোর কথা ভাই? আপনি কিভাবে লাস্ট মোমেন্টে আমাদের জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেব বললেন যে আমাদের এই সরকারকে নিয়ে এখনই কেন রাষ্ট্রপতির মেয়াদ তো আরো আছে, তাহলে প্রধানমন্ত্রীর মেয়াদ তাহলে আরো আছে, তাহলে এই নতুন প্রধানমন্ত্রী একজন হলো কেন? তো এরকম স্ববিরোধিতা অনেক পাবো কন্ট্রাডিকশনে। পলিটিক্সের রেটরিক উনি জাস্ট একটা কোশ্চেন ছুড়ে দিল যে তাহলে ওই সময় উপদেষ্টা না বৈধ আছে। আমরা কিন্তু এইবার সংসদ সদস্যরা রাষ্ট্রপতির কাছে সংসদ শপথ নিয়েছিলাম, আমরা নিই নাই, কিন্তু আমরা চিফ কমিশনারের কাছে নিয়েছি। সুতরাং ওই কোশ্চেন এই কোশ্চেনের ভ্যালিড না। আমরা সেটা তো সেই কারণে না, এটা রাষ্ট্রপতির কাছে নেয়ার রীতি নেই। স্পিকার নাই, তাহলে আমরা তাহলে এবং সেটিও সাংবিধানিকভাবে নিয়েছেন, সংবিধানে সেটি আছে, বর্তমান সংবিধানে সেটি আছে। সংবিধান আছে এটা বলতে পারবেন না, সংবিধান অনেক কিছুর বাইরে আমরা করেছি, তাই না? এবার আপনাদের শপথটাও সংবিধান সম্মতভাবে সংবিধান করেছেন, কিন্তু বললাম তো অর্ধেক আছে অর্ধেক নাই, অনেক কিছু পাবেন না সংবিধানে। তার অনেক কিছু সংবিধান থেকে বাইরে আমরা ডক্ট্রিন অফ নেসেসিটি করেছেন, বিভিন্ন ল সিস্টেম করেছেন, অধ্যাদেশ করেছেন, এবং হ্যাঁ এটি ডক্ট্রিন অফ নেসেসিটি না, সংবিধানে উল্লেখ আছে। এটা আছে, এটা আছে, ধরলাম যে না থাকলে কারা কারা পড়াইতে পারবে, একাধিক ব্যক্তি পড়াইতে পারবে, রাষ্ট্রপতি পড়াইতে না পারলে প্রধান বিচারপতি না, এরকম অনেকগুলো অপশন আছে। সেটা আমি গেলাম না ডিবেটের ক্ষেত্রে। আমি বলতেছি যে প্রয়োজন অনেক কিছু চেঞ্জ করা হয়। আমরা অনেক সময় মনে করি যে কনস্টিটিউশনের মানুষ না, মানুষের জন্য কনস্টিটিউশন, দ্যাটস দ্য ডিবেট। আমরা যে সিচুয়েশনে এসেছি, বাংলাদেশে নতুন পরিবর্তনের রাজনীতি করতে চাইছি, পুরো পরিবর্তনের রাষ্ট্র দেখতে চাই, সেখানে এসে আপনি একটু ওল্ড সিস্টেমকে, আমাদের বড় আর্গুমেন্টের জায়গা ছিল এই রাষ্ট্রপতি তো মিথ্যা কথা বলেছেন। এই রাষ্ট্রপতি যদি বলেন যে সব ঠিক আছে, এই রাষ্ট্রপতি 30 ডেজ মধ্যে আমাদের সংস্কার পরিষদের নিয়ম অনুযায়ী, যেহেতু আমরা এখন শপথ নিয়েছি, ওনাকে কল করার কথা ছিল, উনি কি কল করেছেন? আপনি বলছেন সংবিধান সংস্কার পরিষদের ডেফিনেটলি উনি সাইন করেছেন এই অধ্যাদেশটাকে, উনি তো নিজেই তো ভায়োলেশন করেছেন। উনি সংবিধান ভায়োলেশন যদি বলেন, সংবিধানের আর্গুমেন্ট আসেন, সংবিধান ভায়োলেশনের কারণে ওনাকেই ধরা যায়। তো সো এরকম অসংখ্য ভায়োলেশন ওনার মাধ্যমে পাওয়া যাবে। জি, আমরা আলোচনা আবারও ফিরবো, তবে তার আগে আমরা দেখি জনাব আব্দুল বাতেন, নিশ্চয়ই তিনি আমাকে এখন শুনতে পাচ্ছেন, আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। একটু জানতে চাচ্ছি, যেহেতু রাষ্ট্রপতির ভাষণ আপনাদের সবার টেবিলেই ছিল, আপনারা জানতেন উনি কি বলবেন, এবং সেই কথার মধ্যে পুরো বক্তব্যটি এক ধরনের আপনাদের সবার পক্ষেই গেছে, বিশেষ করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, এই জুলাই অভ্যুত্থানের আন্দোলনে আপনারা যারা ছিলেন, তারপরও ওয়াকআউটের কারণটা কি আসলে? না, এখানে আপনারা জানেন যে আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আচ্ছা, আপনারা জানেন যে ওয়াকআউটের পর এমডি হলে আমাদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান একটা বক্তব্য দিয়েছেন, সেখানে তিনি দুটো কারণ খুব পরিষ্কার ভাষায় করেছেন। প্রথমত, এই রাষ্ট্রপতি হলো ফ্যাসিবাদের দোষর। তিনি বিগত সরকারের রাজনৈতিক আদর্শকে লালন করতেন। হ্যাঁ, তিনি ভাষণে সেই সরকারের সমালোচনা করেছেন, তাকে ফ্যাসিবাদের ফ্যাসিবাদ হিসেবে আখ্যায়িত করেছে। এটাও তো তার একটা ব্যক্তিত্বের সমস্যা। দ্বিতীয়ত হলো, তিনি শেখ হাসিনার পদত্যাগ নিয়ে দুইটা বক্তব্য দিয়েছেন। 5ই আগস্ট 24 একটা বক্তব্য দিয়েছিলেন, যখন প্রথম মিটিং হয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে তার সেনাবাহিনী বা 3 বাহিনী প্রধানের উপস্থিতিতে। সেখানে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে শেখ হাসিনা পদত্যাগ করেছে কিনা, তিনি বলেছেন পদত্যাগ করছে। তাকে জিজ্ঞেস করা হয়েছিল সেটা আপনি গ্রহণ করেছেন কিনা, তিনি বলেছেন হ্যাঁ আমি গ্রহণ করেছি। ইদানিংকালে তিনি বক্তব্য দিয়েছেন যে শেখ হাসিনা পদত্যাগ করেননি। এই যে দুটো স্টেটমেন্ট দিলেন একটা বিষয় নিয়ে, দুটোই তো সত্য হতে পারে না, একটা সত্য হবে। কোনটা সত্য? এরকম একজন লোক যিনি মিথ্যা কথা বলেন, যার ব্যক্তিত্বের সমস্যা আছে, যার নৈতিক মান এই লেভেলের নয়, তিনি কিভাবে রাষ্ট্রপতি থাকতে পারেন? এখন রাষ্ট্রপতি আমরা রেখে দিয়েছি কেন, কিভাবে আছে? তাকে অপসারণের দাবি কিন্তু নতুন নয়, অনেক আগ থেকে তাকে অপসারণের জন্য দাবি করা হয়েছিল, কিন্তু একটি রাজনৈতিক দলের আগ্রহের কারণে তাকে রাখা হয়েছে, এবং আমরা তো আরো দেখতে পাচ্ছি যে তারা হয়তো তাকে আরো রাখবে। তো এরকম একজন ব্যক্তি ভাষণ দেবে জুলাই আন্দোলনের মধ্য দিয়ে গঠিত যে সংসদ, এখানে এই সংসদের ইতিহাস আমরা দেখি যে পিছনে আমাদের এই জুলাই আন্দোলনে 1400 লোকের প্রাণ গেছে, 30,000 আহত হয়েছে, অন্ধত্ব বরণ করেছে। তাদের এই রক্তের সঙ্গে যদি আমরা তাদের রক্তের মর্যাদা রক্ষার জন্য এই এই এরকম পৃথিবীর রাষ্ট্রপতির ভাষণ শোনাটা আমরা সমীচীন মনে করি।
জি, সে কারণে আপনারা সরে দাঁড়িয়েছেন। একটু স্টুডিওতে আপনি আমাদের সাথে থাকুন, আমরা আপনার কাছে আবারও আসবো। স্টুডিওতে আবার একটু ফিরতে চাই। মোহাম্মদ আখতারুজ্জামান বাচ্চু, একটু আপনার কাছ থেকে নিশ্চয়ই সবার আলোচনা শুনেছেন। তিনি একটি অভিযোগ করেছেন, যদি আপনারা বরাবরই সংবিধান মানার কথা বলছেন, সংবিধানের ব্যত্যয় আপনারা ঘটাতে চান না, আবার সেই সাংবিধানিকভাবে যে ছবিটি থাকার কথা পেছনে সেটি আবার আপনারা রাখছেন না, সেই ক্ষেত্রে আবার ব্যত্যয় করছেন। এটি কি সংবিধানের ব্যত্যয় নয়? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে যমুনা টিভির দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ, এবং আমার সাথে দুজন বিজ্ঞ সহ আলোচক ওনাদেরকে ধন্যবাদ। এবং আমি সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে দীর্ঘ প্রতীক্ষার পর আজকে জনগণের ম্যান্ডেটের মাধ্যমে একটি বাংলাদেশে যে সার্বভৌম সংসদ একটি ঐতিহাসিক যাত্রা শুরু হয়েছে। এবং আমি আমার নির্বাচনী এলাকা ময়মনসিংহ 10 গফরগাঁও উপজেলা পৌরসভা পাগলা থানাবাসীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা আমাকে সংসদে কথা বলার বা সংসদে তারা আমাকে ভোট দিয়ে যা প্রেরণ করেছেন। দেখেন যে বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, আসলে দেখেন এখানে রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেবেন, এটা তো রেওয়াজ, সাংবিধানিক, এটা বাধ্যবাধকতার বিষয়। আর ওনারা যে বিষয়টা বলছেন যে আসলে এর যথার্থ জবাব আমাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ দিয়েছেন। দেখেন 5 তারিখ আপনি যখন অভ্যুত্থান পরবর্তী, আমি তার আগে স্মরণ করছি যাদের রক্তের বিনিময়ে 71 থেকে শুরু করে 24শে জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই সংসদে আসতে পেরেছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। দেখেন 5ই আগস্ট আমরা যারা গণ অভ্যুত্থানের সাথে যুক্ত ছিলেন তারাই সরকার গঠন করেছেন, তখন তারাই কিন্তু এই রাষ্ট্রপতির সাথে আলাপ করেছেন, 5 তারিখ আলাপ করেছেন, 6 তারিখ আলাপ করেছেন, তারপর ধরেন তারা মন্ত্রিত্ব গ্রহণ করেছেন, উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেছেন এই রাষ্ট্রপতির কাছে। তখন যদি ওনারা তো চাইলেই রাষ্ট্রপতিকে সরাইতে পারতেন বা যা খুশি ওনারাই করেছেন। আমরা কিন্তু তখনও ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলাম না, বিএনপি ছিল না। সুতরাং দল হিসেবে বিএনপির উপর এই দায়টা চাপানো এটা আসলে মানায় না। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে আপনি যখন যার কাছে আপনি নিজে শপথ নিয়েছেন আর তারপর আপনি আবার তার বিরোধিতা করছেন, এবং এখন আমরা রাষ্ট্রপতির পক্ষে কথা বলছি, বিষয়টি কিন্তু এরকম না। এটা হলো সাংবিধানিক বাধ্যবাধকতা। যে কারণে দেখেন বর্তমান রাষ্ট্রপতি আগে উনি যাদের দ্বারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তখন যখন বক্তব্য দিয়েছেন তাদের কথা বলেছেন, আর এখন কিন্তু উনি যে বক্তব্যটা দিয়েছেন সেই তাদেরকে ফ্যাসিস্ট হিসেবে আখ্যায়িত করে তাদের বিপক্ষে কথা বলেছেন। সুতরাং এটা কিন্তু আসলে সাংবিধানিক বাধ্যবাধকতা। এবং রাষ্ট্রপতি তার ভাষণটি পাঠ করেন, আসলে উনি নিজের বক্তব্য সেখানে দেন না। এটি তো রীতি, এটি রেওয়াজ। আসলে আমরা দেখেন আমাদের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী আজকে বক্তব্য দিয়েছেন, উনি বলেছেন এবারের সংসদ হবে সব যুক্তিতর্ক এবং জাতীয় সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু, এবং উনি বলেছেন যে আমাদের রাজনীতি হবে দেশ এবং জনগণের কল্যাণে। সেখানে আমরা আসলে এই সংসদটাকে একটি প্রাণবন্ত, একটি জনগণের আকাঙ্ক্ষিত, জনগণ যে বিশাল প্রত্যাশা নিয়ে, আকাশচুম্বী প্রত্যাশা নিয়ে আমাদেরকে নির্বাচিত করেছেন। আমরা প্রত্যাশা করি যে যারা সাংসদ রয়েছেন, সরকারি দল, বিরোধী দল, সবাই মিলে আমরা সেখানে উন্মুক্ত বিতর্ক করব, আলোচনা করব, সমস্যার সমাধানে কাজ করব, এবং এই সার্বভৌম সংসদ হবে সব যুক্তিতর্ক আলোচনা, সাংবিধানিক আলোচনা বলেন, দেশের জনগুরুত্বপূর্ণ সমস্যার সমাধানে বলেন, সব সমস্যার আলোচনার কেন্দ্রবিন্দু। আমরা প্রথম দিন আসলে আমরা দেখেন আমাদের বিরোধী দলীয় সংসদ সদস্যরা যারা আছেন এবং আমাদের পক্ষ থেকে, আমাদের সরকারি দলের পক্ষ থেকে যারা কথা বলেছেন, কেউ কিন্তু একটি কথারও কেউ সমালোচনা করতে পারবে না, তারাও কিন্তু টেবিল চাপড়িয়ে প্রশংসা করেছেন। আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন, যখন বিরোধী দলীয় উপনেতা কথা বলেছেন তখন কিন্তু আমাদের সংসদ নেতা এবং মাননীয় প্রধানমন্ত্রী টেবিল চাপড়িয়ে তাকে প্রশংসিত করেছেন। এটা বাংলাদেশের একটি পরিবর্তনের মেসেজ দেয়, বার্তা দেয়। আমরা আসলে এই সংসদটিকে একটি কার্যকর সংসদে পরিণত করতে চাই, এবং আমাদের সংসদ নেতা বলেছেন শুধু বিরোধিতার স্বার্থে বিরোধিতা না, আসলে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে যে কোনো ধরনের আলোচনা আমরা সংসদে হবে, সংসদে করবেন সবাই, এটা আমরা প্রত্যাশা করি। প্রথম দিনই তারা ওয়াকআউট করলেন, তার মানে কি একটা বার্তা দেয় যে আগামী দিনের সংসদ আপনাদের জন্য খুব একটা মসৃণ হবে না? দেখেন আমরা তো দেশের জন্য, জনগণের জন্য রাজনীতি করি। এই সংসদটা আসলে
এই সংসদে যারা এসেছেন সবাই জনগণের বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই সংসদে যারা সাংসদ বৃন্দ তারা নির্বাচিত হয়েছেন। জনগণ প্রত্যাশা করে যে তারা সংসদটাকে তাদের যে কোনো বিষয়ে আলাপ আলোচনার কেন্দ্রবিন্দু করবে। এখন আমাদের পথ মসৃণ হবে না, তার মানে তো সংসদের পথ মসৃণ হবে না। তো সেটা তো কারোর জন্য কাম্য চাইলেই না, কিছু করতে কাম্য পারবেন না। এমনটা নয়, বিরোধী দলের বাধার মুখে নিশ্চয়ই দেখেন, আপনারা আমরা তো করতে যাচ্ছেন। চাইলে যে কোনো কিছু করতে চাই না, আমরা চাই যে জনগণের সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে, জনগণের সমস্যা নিয়ে আলোচনা করতে, দেশ গড়তে। আমাদের তো দেখেন সবার আগে বাংলাদেশ, আমরা বাংলাদেশটাকে গড়তে চাই, বাংলাদেশ নিয়ে কীভাবে বাংলাদেশটাকে সামনে এগিয়ে নেওয়া যায়, অগ্রযাত্রার কথা বলতে চাই সবাইকে নিয়ে। আমরা চাই ওনারাও সেখানে ওনাদের দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। এই শুধু বিরোধিতার স্বার্থে বিরোধিতা না, ওয়াকআউট এটা গণতান্ত্রিক রীতি, তবে ওয়াকআউটটা যেন প্রয়োজনে হয়, অপ্রয়োজনে না। জি, সেই আলোচনা আমরা আবারও ফিরবো, তবে তার আগে একটি বিরতি নিয়ে সেই সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা। আলোচনায় ফিরতে চাই, আমরা একটু যেতে চাই স্টুডিওর বাইরে। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে, কর্নেল আব্দুল বাতেন, আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা স্টুডিও থেকে শুরু করি। মোহাম্মদ আখতারুজ্জামান বাচ্চু, একটু আপনাকে দিয়েই। আজকে সংসদে আরও একটি আলোচনার বিষয় সংসদের শোক প্রস্তাব, এবং সেই শোক প্রস্তাবের যাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে সেটি নিয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন একটি বিবৃতি দিয়েছে। তারা বলছে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দাবি করে জনগণের ভোট পেয়ে সরকার গঠন করে বিএনপি যুদ্ধাপরাধীদের নাম শোক প্রস্তাবে যুক্ত করার সম্মতি দিল, যা জনগণের সঙ্গে এক প্রকার প্রতারণা। এর মধ্যে দিয়ে বিএনপি মূলত তাদের যুদ্ধাপরাধীদের সঙ্গী করে চলার যে পুরনো নীতি তারই পুনরাবৃত্তি ঘটালো। আপনার মন্তব্য জানতে চাই। ধন্যবাদ আপনাকে। দেখেন, শোক প্রস্তাবে বিএনপি ওই নামগুলি প্রস্তাব করা নাই, বিরোধী দলের পক্ষ থেকে সম্মতি দিয়েছে, উক্ত নামগুলি প্রস্তাব করা হয়েছে। বিএনপি আজকে সংসদের প্রথম যাত্রা শুরু হয়েছে। বিএনপি চায় নাই যে সংসদটাকে আসলে বিরোধী দলের সাথে এমন কোনো করতে, আচরণ করতে যেটাতে বিরোধী দল আসলে এই সংসদটা প্রথম দিনেই ওয়াকআউট করে, যদিও দুর্ভাগ্যজনকভাবে পরবর্তীতে বিরোধী দল ওয়াকআউট করেছে। তো আমরা আসলে চাই সংসদটাকে কার্যকরতে, সবাইকে নিয়ে সবাইকে কথা বলার সুযোগ করে দিতে। আমরা আসলে কোনো যুদ্ধাপরাধীর পক্ষে না, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে, আমরা দেশের পক্ষে, জনগণের পক্ষে। কিন্তু এটি কি সেই বার্তা দেয়? আপনারা তো ধরেন সংসদের ওয়াকআউট ঠেকানোর জন্য যদি আপনারা এই ক্ষেত্রে সম্মতি দেন, সেটিকে এক ধরনের সফট। দেখেন, আপনার একটা সংসদ যখন গঠিত হয়, সংসদে বিভিন্ন দল থাকে, পথের মানুষ থাকে, যার যার কথা বলেন, তখন সংসদ বা স্পিকার বা স্পিকার সবার বক্তব্যকে অ্যাকোমোডেট করার চেষ্টা করেন। সেটা মাননীয় স্পিকার করেছেন। বিএনপি তাদের যে রাষ্ট্রপতি সংবিধানের বাইরে গিয়ে তারা কত দাবি করছে সেগুলো দেখেন, সেটা দেখেন, আমাদের বিএনপি তো ওনাদের বক্তব্য অ্যাকোমোডেট করে নাই, মাননীয় স্পিকার করেছেন। স্পিকার সংসদের চিফ হুইপ সম্মতি দিয়েছেন। চিফ হুইপ 3টা নাম অ্যাকোমোডেট করার কথা বলেছেন। উনি ওই নামগুলির কথা মাননীয় চিফ হুইপ বলেন নাই, সেটি মাননীয় স্পিকার সেগুলি অন্তর্ভুক্ত করেছেন। বিএনপি করে নাই, বিএনপি করে নাই, হ্যাঁ, স্পিকার সেটি অন্তর্ভুক্ত স্পিকার করেছেন। তো সেই ক্ষেত্রে স্পিকার সংসদের দেখেন, স্পিকার তো সংসদের সভাপতি, উনি সব কিছু পারেন। সুতরাং সেই ক্ষেত্রে বিএনপির বক্তব্য উনি এক্সপান্সও করতে পারেন, নিতেও পারেন, জামাতেরটাও নিতে পারেন, এক্সপান্স করতে পারেন। সেটা জামাত দল হিসেবে কিছু নাম শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করার কথা বলেছেন, মাননীয় স্পিকার করেছেন। বিএনপি সেটার পক্ষে বিপক্ষে বিএনপির কোনো বক্তব্য ছিল না সেখানে, বা সেটা বিএনপির বক্তব্য না, বিএনপি অন্তর্ভুক্ত করেনি। ছাত্র ইউনিয়ন থেকে যে বক্তব্যটি দেওয়া হয়েছে, বিএনপির কাঁধে যেটি চাপানো হয়েছে, সেটি আসলে বিএনপির কাঁধে কোনোভাবেই চাপানো যায় না, বা এই দায় বিএনপির না। জি, আমরা একটু যেতে চাই ডক্টর আতিক মুজাহিদ, এটি আপনার কাছেও জানতে চাই যে এই শোক প্রস্তাব নিয়ে আসলে এনসিপি বা আপনার দল কিভাবে দেখছে, সেটি নিয়ে জানতে চাই। আমার উল্টে কোয়েশ্চেন আছে, এই ছাত্র ইউনিয়ন, এখানে যে আওয়ামী লীগের লোকজনকে আমরা সংসদ সদস্য নাম দিই, আমরা তো একটা মানুষকে দুইভাবে দেখা যায়। সংসদীয় রেওয়াজ হলো কোনো সংসদ সদস্য মারা গেলে তাদেরকে শোক প্রস্তাবে আনা হয়, যে কোনো দলের হোক না কেন। এখানে তো আওয়ামী লীগের অনেক লোকের নাম আছে রে ভাই, আমি তো শুনেছি, নিজেই শুনেছি, এবং যাদেরকে আমরা অনেকে একদম এক্সট্রিমলি খারাপ হিসেবে জানি। কিন্তু সংসদ সদস্য যেমন আমরা রাজনীতিবিদদের কিন্তু একটা কোরাম হলো কি, আমরা রাজনীতিবিদ, এটা একটা রেসপেক্ট বোধের জায়গা থাকবে তো মিনিমাম।
আর আপনার যুদ্ধ অপরাধী টার্মটাও তো রং টার্মিনোলজি, এখানে তো মানবতাবিরোধী অপরাধ। সেকেন্ড হলো ডিসপ্রুভ হয়েছে, এই যে আমরা এটিএম আজহার সাহেবের কথাটাই বলেন, তাহলে ওনারা যেভাবে স্টাইলে দেখে, আমাকে কেন ছাত্র ইউনিয়নের ফ্রেমে দেখতে হবে বাংলাদেশকে? তারা তো সারা বাংলাদেশ ইলেকশন করে 0.01% ভোট পেয়েছে, দে ডাজন্ট রিপ্রেজেন্ট বাংলাদেশ। সুতরাং তাদেরটাই যে সে আমরা এটা মেইন স্ট্রিম হয় কেমনে সেটা আমার কোশ্চেন আছে। ছাত্র ইউনিয়নের অনেক প্রশ্ন, মেইন স্ট্রিম হয় কেমনে? আমরা বরং তারা শেখ হাসিনা যে মাফিয়া হত্যা করেছে, হত্যা পিছনে ওনাদের অনেক লোকের সহযোগী আছে। সুতরাং তারাই, আমি বলি না শোনেন ভাই, এনারা ইনিয়ে বিনিয়ে কথাগুলো বলবে, জামাত আসলে অমুক সমস্যা অমুক সমস্যা, তাহলে শেখ হাসিনা আসলে সমস্যা না ওনাদের কাছে অনেকের ক্ষেত্রে। সুতরাং ওনারা কিন্তু এটা জাস্ট ওনাদের আন্ডারস্ট্যান্ডিং, পলিটিক্যাল ইডিওলজি বায়াসড পয়েন্ট থেকে ওনারা কথাবার্তা বলে। সুতরাং তারা একটা মতামত দিচ্ছে, রেসপেক্ট করবো, কিন্তু ওনারা বলছে ওনাদেরটা আমাদের জবাব দিতে হবে, এটা আমরা বাধ্যবাধকতা নেই। এটা একটা সংসদীয় কালচারে যে কেউ, আমরা যদি কেউ সংসদ সদস্য সাবেক হয়ে থাকে, তার রেওয়াজ অনুযায়ী তাকে আমরা ধরে নিলাম, বাকি যাদের নাম সবাই মোটামুটি, আব্দুল সালাম সাহেব ছিলেন ওখানে, সবাই সংসদ সদস্য ছিলেন ম্যাক্সিমামে, মন্ত্রী ছিলেন আপনার বলে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, তারা তো এটা তো ডেফিনেটলি সেই জায়গা থেকে অবশ্যই তারা রেসপেক্ট পায়। এবং শুধু 3 জন না, জামাত ইসলাম আরো মহিলা ওনাদের অনেক সংসদ সদস্য ছিল 5-7 জন, হাফেজা আসমা এবং অনেকের নাম উত্তোলন করেছেন। আমাদের পজিশন ছিল, আমরা জুলাই অভ্যুত্থানের অনেকে মিসিং ছিল, শরীফ ওসমান বিন হাদির মিসিং ছিল, আমরা আধিপত্যবাদ বিরোধী, ইন্ডিয়ান আধিপত্যবাদ পাইতে এখনো সংসদে কথা বলতে ভয় পায়। আমরা আজব দেখলাম যে আপনার আবরার ফাইয়াজের নাম আসে না, ঠিক আছে, যারা বুয়েটে হত্যা করা হলো শুধুমাত্র মোদি বিরোধী আন্দোলনে যারা মারা গেছে। আরে ভাই, এই দেশটা তো আজাদি হয়েছে, জুলাই হচ্ছে ইন্ডিয়ার বিরুদ্ধে, বেসিক্যালি এটাই সত্য কথা, এটা হয়তো কেউ ইনিয়ে মিনে বলা যায় না। বাট আমরা সংসদীয় কালচারে হলে কোনো দেশকে কি করা যায় না, বলা যায় না, বাট অ্যাটলিস্ট এটা বলতে হবে যে বাংলাদেশকে মুক্ত করার ক্ষেত্রে যে লোকগুলা ধারণ করেছে তাদেরকেও কিন্তু শোক প্রস্তাবে আনা হয়েছে, এটা ভালো হয়েছে, সব নামগুলো ইনক্লুড করেছে। আই মাস্ট থ্যাঙ্ক আওয়ার যাদেরকে আদালতে দণ্ডিত করা হলো, তারা সবাই প্রত্যেকে দণ্ডিত ছিলেন, তাদেরকে আবার রাষ্ট্রীয়ভাবে এক ধরনের স্বীকৃতি দেওয়া হলো। দুইভাবে আছে, আপনার এই দণ্ডিত হয়ে আওয়ামী লীগের লোক মারা গেছে, সেগুলো তো কিন্তু আসলো, তাকে কিন্তু শোক প্রস্তাবে আনা হয়েছে, পলাতক ছিল এরকম আনা হয়েছে। বিষয়টা বললাম, একটা রেওয়াজগতভাবে, আরেকটা হচ্ছে আপনার কোশ্চেনগত আদালতের। কোনটা রেওয়াজ আসলে? এই যে কোনো সংসদ সদস্য মারা গেলে এখানে শোক প্রস্তাব আসতে পারে, উত্তোলনগত অনেক লোকে ইনক্লুড হয়েছে, এবং বড় বড় বরেণ্য ব্যক্তিত্ব নামও এসেছে যারা সংসদ সদস্য না, কিন্তু এরকম অনেক নাম চলে এসেছে। তো বিষয়টা হচ্ছে এটা বাংলাদেশ হিস্ট্রি, এবং আমরা দেশের বাইরেও দেখেন, আমরা কিন্তু পোপকে নিয়েছি, আমরা কিন্তু আমরা খমিনিকে নিয়েছি, তো ইট ওয়াজ এ মেসিভ, আমরা একটা খুবই ইনক্লুসিভ হয়েছে। আমরা যেটা বলছি ভাই কথা অ্যাপ্রিসিয়েট, যে আমরা আসলে একটা গ্রেটার পার্সপেক্টিভ দেখার চেষ্টা করা উচিত, পার্টিশন স্টাইলে দেখে তো আমাদের হবে না আসলে। জি, আমরা আবার স্টুডিওতেই আমরা একটু থাকতে চাই, স্টুডিওর বাইরে আমরা একটু পরে যাব, একটু যেতে চাই মিজুল আজম সওদাগর, আপনার কাছ থেকেও এই প্রসঙ্গে আপনার ওপিনিয়ন জানতে চাচ্ছি। সংসদের শোক প্রস্তাব নিয়ে এর মধ্যে আলোচনা শুরু হয়েছে, বিতর্ক শুরু হয়েছে, বিশেষ করে কয়েকজনের নাম অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে যারা মানবতা বিরোধী অপরাধের দায়ে দণ্ডিত ছিলেন এই বিদ্যমান এখনকার যে ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালে আপনার মন্তব্য। আচ্ছা, এখানে যে বিষয়টা, শোক প্রস্তাবটা গৃহীত হয়েছে বাংলাদেশ জাতীয় সংসদে, এখানে বিএনপির নাম বলা হচ্ছে, জামাতের নাম বলা হচ্ছে, এইটা বিষয় না। এখানে বিষয়টা হচ্ছে জাতীয় সংসদে গৃহীত হয়েছে এবং এটার বিরুদ্ধে কোনো বিরোধিতা আসে নাই, সংসদে আসেনি, সংসদে কোনো বিরোধিতা আসে নাই। অর্থাৎ জনগণকে যারা রিপ্রেজেন্ট করছে, যে 300 জন পার্লামেন্ট মেম্বার, তাদের পক্ষ থেকে একটা বিরোধিতাও আসেনি। তারা কিন্তু জনগণের ভোটে নির্বাচিত, গণরায় নিয়ে তারা এখানে এসেছেন। এর বাইরে এখানে আর কোনো যুক্তি থাকতে পারে না। গণভোট, জনগণ যে ম্যান্ডেট দিয়ে যাদেরকে এখানে পাঠিয়েছে তারা একটা মতামত দিয়েছে এখানে। এর বাইরে ছাত্র ইউনিয়ন কি বললো এটা আলোচনায় আসারই কোনো যুক্তি আমি দেখি না। ছাত্র ইউনিয়নের এই বিবৃতি ব্যাপকভাবে আরো একটি দল দিয়েছে, হ্যাঁ, ব্যাপকভাবে গুরুত্ব দেওয়ার কিছু, এই রাজনীতিটা আগেও হয়েছে, যখন তারা সংসদ সদস্য ছিলেন তখনও হয়েছে, যে জনগণ তাদেরকে ভোট দিয়ে পাঠিয়েছে, কিন্তু এখানে বলা হচ্ছে যে তাদের এই দোষ, তাদের সেই দোষ, কিন্তু জনগণ যে তাদেরকে ভোট দিয়ে পাঠিয়েছে এইটার অ্যান্সারটা তো তারা দিতেন না কখনো। সেজন্য এটা হচ্ছে এক ধরনের রাজনীতি, এটা খুব সিরিয়াসলি গুরুত্ব দেওয়ার কিছু নাই, এটা হচ্ছে ফান্ডামেন্টাল ফ্যাক্টর। আর হচ্ছে বাংলাদেশের যে বুদ্ধিভিত্তিক যে জগৎ, এই বুদ্ধিভিত্তিক জগৎটা, তার মানে এই সংসদে যা কিছু হবে, যা কিছু গৃহীত হবে, পাস হবে, সেটাই অবশ্যই, মানে তার বাইরে সমালোচনা করা যাবে না। সমালোচনা করা যাবে না তা না, কিন্তু কথা হচ্ছে যে আমরা যারা এই সিদ্ধান্তটা নিয়েছে তারা জনগণের ম্যান্ডেট নিয়ে এখানে এসেছে, এটি হচ্ছে সবচেয়ে বড় কথা। এটাকে আপনি এমফাসাইজ করতে হবে। বাইরে কি সমালোচনা হচ্ছে এটা হতেই পারে, সেটা আমলে নেওয়ার কিছু নেই। আচ্ছা, তার মানে এর বাইরে এই যে যারা ভোট দিয়েছেন এই দলগুলোকে, এর বাইরে যারা ছিলেন ভোট দেননি যারা, তাদেরকে, কারণ এটার সাথে তো আইডিওলজি সম্পৃক্ত। আপনি যাদেরকে বলতেছেন যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী অপরাধে অপরাধ দণ্ডিত, তাদের দলকে তো জনগণ ভোট দিয়ে পাঠিয়েছে। জি, আমরা একটু আবার স্টুডিওর বাইরে যেতে চাই। কর্নেল আব্দুল বাতেন, আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন?
জি, আপনি আমাকে এখন নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আরেকটি বিষয় যা আপনার দৃষ্টিতে আনতে চাই, সংসদের স্পিকার এবং ডেপুটি স্পিকার আজকে নির্বাচিত হলেন এবং আমরা যেটি দেখলাম গেল কয়েকদিন ধরে যে আলোচনা, একজন জামাতের পক্ষ থেকে স্পিকারের আমন্ত্রণ জানিয়েছে বিএনপি, কিন্তু সেটি তারা দেননি এবং সেটির কারণ হিসেবে জুলাই সনদের বাস্তবিক রূপ পাওয়ার কারণ হিসেবে জামায়াত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে। আবার আমরা দেখেছি আরেকটি চিঠি বেশ গণমাধ্যমে ভাইরাল হয়েছে, যে প্রধান বিরোধী দলীয় নেতার যেই চিঠি, যেটি মন্ত্রী পদমর্যাদায় তার উপদেষ্টাকে নিয়োগের। দুইটা আসলে কন্ট্রাডিক্টরি হয় কিনা, যে সংসদে ডেপুটি স্পিকার দিতে রাজি নন কিন্তু মন্ত্রী পদমর্যাদায় অন্য কাউকে দেওয়ার জন্য চিঠি দেয়া? আচ্ছা, আমি আমার এই প্রশ্নের উত্তর দেওয়ার পূর্বে আমার পূর্বের প্রসঙ্গটা একটু বলি, যেটা আমাদের যে সংসদে যে শোক প্রস্তাবে যে নামগুলো নতুন করে ইনক্লুড হয়েছে, যারা আমাদের দলের লোক, তারা এখানে আপনারা যুদ্ধাপরাধী ট্যাগ লাগাচ্ছেন, এটা আসলে খুবই অন্যায়। তারা আসলে কোন রকমের অপরাধী ছিল না এবং এটা কোনো বিচার ছিল না, এটা ছিল সম্পূর্ণরূপে বিচারের নামে একটা প্রহসন করে। কিন্তু সেটি তো আদালতের সর্বোচ্চ রায়, অর্থাৎ আপিল বিভাগের রায় ছিল। না না, আদালতের সর্বোচ্চ রায় আইনকে সংশোধন করে একটা কাঙ্গারু কোর্ট করে একটা রায় দেওয়া হয়েছিল। এই আদালতের সর্বোচ্চ রায় তো একদম একাধিক ব্যক্তি খালাস পেয়েছে। কাজে এটা আমার মনে হয় এই খালাস পেয়েছে, কিন্তু যাদেরকে দণ্ডিত করেছে তাদের রায় বেআইনি ছিল, এরকম কি বলেছে নতুন আদালত, নতুন করে কেউ? আমাকে একটু বলতে দেন। প্রসঙ্গটা বারবার উত্থাপন করে দেশের মানুষকে বিভ্রান্ত করার কোনো দরকার নাই। এটা একটা সেটেল ইস্যু, যেটা একটা ক্যাঙ্গারি কোর্ট ছিল এবং এটা আইন সংশোধন করে খুশি মতো এই বিচারিক হত্যাকাণ্ড সংঘটিত। প্রসঙ্গটা তো আপনারাই তুললেন সংসদে। এটা তো আপনি এই প্রসঙ্গটা আনছেন এবং এই যে আপনারা কথায় কথায় এই ৭১ যুদ্ধাপরাধ দিয়ে আছেন, এগুলো আসলে কাঙ্ক্ষিত নয়। এটা দেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য এগুলো আপনারা করেন। কিন্তু সংসদে যখন আপনারা আনলেন, সেজন্যই আলোচনা এসছে। হ্যাঁ, আপনারা সংসদের শোক প্রস্তাবে যেহেতু তাদেরকে ইনক্লুড করলেন, সে কারণেই আবার নতুন করে আলোচনা এসছে। তারা সংসদ সদস্য ছিল না। কোথাও বলা আছে যে কোন দণ্ডিত ব্যক্তি, ধরে নিলাম তারা দণ্ডিত, কোন দণ্ডিত ব্যক্তি সংসদ সদস্য হলে শোক প্রস্তাবে তার নাম আসবে নাকি কোথাও বলা আছে? কোথাও তো বলা নাই। মানে আপনারা অহেতুক একটা বিতর্ক করার জন্য একটা পুরাতন জিনিস বারবার টেনে আনেন, এগুলো আসলে দেশের মানুষ এগুলো পছন্দ করেন, এগুলো কোনো কাঙ্ক্ষিত না। এখন আমি আপনার ওই কথার প্রসঙ্গে আসি। সেটা হলো যে আপনি কি বললেন, এটা স্ববিরোধিতা। দেখুন, ওই ভদ্রলোক চিঠিটা অনুমতি ছাড়া লিখেছিল। তাকে যে মন্ত্রীর মর্যাদায় নিয়োগ দিতে হবে এই কথা আমাদের নেতার কোনো সম্মতি ছিল না। উনি নিজের থেকে লিখেছিলেন, এটা দিকে পরিষ্কার করা হয়েছে লিখেছিলেন এবং ওনাকে ওই অবস্থান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং ওনার জায়গায় নতুন একজনকে। মানে ওই চিঠিতে যে সম্মতি ছিল না, চিঠিটা তো তার স্বাক্ষরিত ছিল। কিভাবে এটা কি আসলে উনি বলতে পারেন যে সম্মতি ছিল না? তার স্বাক্ষরিত একটা চিঠিকে তার স্বাক্ষরিত ছিল চিঠিটা তো ছিল যে উপদেষ্টা পাঠিয়েছিলেন, তার স্বাক্ষরিত চিঠি, এটা তো ওরা স্বাক্ষরিত চিঠি না। কিন্তু তার কাছ থেকে যখন চিঠিটি যায়, সেটি বিরোধী দলীয় নেতার কাছ থেকেই তো চিঠিটি, এবং চিঠিটি সরকার চাইলে প্রকাশ করবে, এটিও বলেছে সরকার। মানে আমার জানা মতে এই চিঠিটা উনি নিজেই স্বাক্ষর করেছিলেন। তিনি উপদেষ্টা, তিনি স্বাক্ষর করেছিলেন। চিঠির কন্টেন্ট সম্পর্কে চিঠি লিখবে কাজের সুবিধার্থে, এটা সংযোগ স্থাপন করার জন্য, কিন্তু মন্ত্রীর মর্যাদায় তাকে এখানে নিয়োগ দিতে হবে, এটা তো হাস্যকর একটা বিষয়। এটা তো কখনোই হতে পারে না। এটা কোনো বাস্তবতা নেই। কাজে আমার মনে হয় একটা ক্ষুদ্র প্রসঙ্গ আর কি, এই টকশোতে আলোচনা করার মতো। কিন্তু এটা ক্ষুণ্ণ আলোচনা কিভাবে? রাষ্ট্রের একটি মন্ত্রী পদ মর্যাদা চাওয়া হয়েছে, সেটি কি টকশোতে আলোচনার বিষয় নয় আপনি বলছেন? বা এটা তো প্রথমত হলো পুরোনো বিষয়, এটা ৩-৪ দিন আগের বিষয়, তার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় এখন আছে। হ্যাঁ, সেজন্যই আমি ডেপুটি স্পিকারের প্রসঙ্গটি টেনেছি। জি, আজকে ডেপুটি স্পিকারের আলোচনা এসেছে। হ্যাঁ, ডেপুটি স্পিকার কেন জামাত নেয়নি সেটা আপনারা জানেন। এটা তো দেশের মানুষের জন আকাঙ্ক্ষার সঙ্গে এক ধরনের লুকোচুরি খেলা হচ্ছে। দেশের মানুষ ২৪ জুলাই বিজেপির মধ্যে দিয়ে যে আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছিল, তার প্রতিফলন আছে আমাদের জুলাই সনদের মধ্যে। তো জুলাই সনদকে পাশ কাটানোর জন্য চেষ্টা করা হচ্ছে, বিপ্লবে যারা আত্মত্যাগ করেছে তাদের ত্যাগকে।
কাজে এই পরিস্থিতিতে এখন যদি জামাতের পক্ষ থেকে এই ডেপুটি স্পিকারের পদটাকে এখন গ্রহণ করা হয়, তখন তাদের এটা বলার সুযোগ হবে আমরা তো জুলাই সনদে যে প্রস্তাব আছে তার কিছুটা বাস্তবায়ন করেছি। এটা তো আমরা চাই না, আমরা চাই একটা পরিপূর্ণ বাস্তবায়ন। যেভাবে সবকিছু হয়েছে এবং সরকারি দলের নেতৃবৃন্দেরও অনেক বক্তব্য আছে মিডিয়াতে, যে সকলেই এটা যদি স্বাক্ষর হয়েছে এটা সকলেই মানতে বাধ্য। এখন সংবিধান সংস্কার পরিষদে তারা শপথ নেয় নাই এবং সম্ভবত তারা এটাকে আর কার্যকর করবেন। এই রাষ্ট্রপতিও বিচারিতা করতেছেন, তিনি নিজে অধ্যাদেশ স্বাক্ষর করেছেন, তিনি পরিষদের আবার অধিবেশন ডাকেননি, সেটি আপনারা বলছেন। একটা সভা দেখেছেন আর একটা সভা ডাকেননি। কাজে এটা তো আমরা সবাই জানি, কিন্তু খুব পরিষ্কার বিষয়, এখানে বিচারিতার কোনো সুযোগ নাই। জি, আমরা আলোচনায় আবারও ফিরবো এবং এর আগে আপনাকে ধন্যবাদ জানাতে চাই কর্নেল আব্দুল বাতেন, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা আবারও ফিরছি আলোচনায়, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। আমরা আবার একটু স্টুডিওতে ডক্টর আতিক মুজাহিদ আপনার কাছে আসতে চাই, যেটি নিয়ে বারবার আপনারা বলছিলেন এই সরকারকে বিশেষ করে সমালোচনার দৃষ্টিতে, যে জুলাই সনদের বাস্তবায়ন আজকেও যেই আগের সরকারের যে 133টা অধ্যাদেশ সেটি উত্থাপিত হলো, যদিও এটি রীতি অনুযায়ী, কিন্তু এর বাইরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে 133 অধ্যাদেশের অধিকাংশই ধারণ করবে। সেটি কি এক ধরনের বার্তা নয় যে সেই সরকারের 33 অধ্যাদেশের বেশিরভাগটাই তো আসলে জুলাই সনদ বা সংস্কারের পক্ষে, আপনাদের জুলাই সনদ বলবেন আসলে সংস্কারের পক্ষে তারা অনেকগুলো অধ্যাদেশ দিয়েছেন, সংস্কারে আপনাদের সব রাজনৈতিক দলের পরামর্শও হয়েছে বেশ কিছু। উনি বলছেন দুইটা ছাড়া সবগুলো আমরা করব। আচ্ছা ঠিক আছে, দুইটা নোট অফ ডিসেন্স দুটো করবো না। আমি 133টে মোটামুটি দেখার সুযোগ হয়েছে, আপনি ভাই তো দেখেছেন। এখানে মেজর আছে, কিছু কিছু মাইনর আছে, কিছু বিষয় ছোটোখাটো বিষয় আছে, নাম পরিবর্তন অসংখ্য রয়েছে। শেখ হাসিনার নামে তো কত শত প্রতিষ্ঠান আছে, সেগুলোকে বাতিল করা হয়েছে। শেখ রাসেলের নামে চেঞ্জ করা, সংশোধন করা হয়েছে। 2টা আইনের ব্যাপারে রহিতকরণের ব্যাপার করা হয়েছে। কিন্তু মেজর যে ইস্যুটা আমরা জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সংবিধান সংস্কার পরিষদ, এটা তো মেজর ইস্যু, সবচেয়ে বড় বিষয়। দেন পাওয়ার অফ ব্যালেন্স নিয়ে যেটা বেশি ছিল, এই যে মেজর ইস্যুগুলো যেগুলো কিন্তু আমরা অ্যাড্রেস করেছি আমরা, এবং ওনারা 31 দফায় বলেছেন যে 2বারের বেশি প্রধানমন্ত্রী, সেগুলো কিন্তু মেজর ইস্যু, সেগুলো কিন্তু কোনো অ্যাড্রেসিং হয়নি। এখন হয়তো দেখি সামনে কী হয়। তারপর হচ্ছে একটা বড় ইস্যু ছিল যে একই ব্যক্তি 2-3টা পজিশনে না থাকা, বিরোধী দলের সরকারি দলীয় নেতা, প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান, যাতে যেন উনি অ্যাক্ট করতে পারে সবার জন্য হিসেবে, সেই বিষয়ে কিন্তু আলোচনাগুলো বাইপাস হয়ে যাচ্ছে। আমরা মোরালেস অন্য বিষয়গুলোকে বেশি ফোকাসিং করা হচ্ছে। এটা দলীয়ভাবে ছিল, কিন্তু বিএনপির অবস্থান ছিল না যে কে ব্যক্তি সরকার প্রধান এবং সরকার প্রধান থাকতে পারবে না, এটা বিএনপির অবস্থান ছিল না। দুইবারের বিষয়টা আলোচনাটা ছিল সনদের বিষয়ে কথা বলতেছে। হ্যাঁ, 2বারে বললে তো 10 বছর হয়ে যায় আর কি বেসিক্যালি। তো সনদের যে ইস্যুটা, সেটাকে আসলে হাইলি কোনো কথাবার্তায় হয়নি। আমি আসলে যখন পুরো বক্তব্যটা আমাদের পড়তেছিলাম, এটা তো মন্ত্রী পরিষদ সম্ভবত লিখে দিয়েছেন রাষ্ট্রপতির, মোস্ট প্রবাবলি এটা ট্রেডিশনালি লিখে দেয়। আমি ফুলটা পড়ে দেখলাম, আসলে আমি দেখেছি যে আসলে কমপ্লিটলি একটা গতানুগতিক স্টাইলের বক্তব্য, যেটাকে আমরা চাইনি। আরেকটা বিষয় আমি কিন্তু হাইলাইট করতে চাই, একটু ছোট করে। হ্যাঁ, আরেকটা বিষয় হাইলাইট করতে, সেখানে হচ্ছে যে শোক প্রস্তাবের ক্ষেত্রেও কিন্তু জুলাই নিয়ে খুব শোক প্রস্তাব হয়েছে, আলোচনা হয়েছে, খুব চমৎকার হয়েছে, কিন্তু বইয়ের যে টেক্সচুয়াল ছিল সেটা কিন্তু একটা প্যারায় খুব সংক্ষেপে ছিল। আমি ওটা পড়েছি, আপনি যদি বইটা দেখেন শোক প্রস্তাবের বইটার উপর, সেটা আসলে আরেকটু প্রত্যাশিত ছিল, বাট ডিসকাশনের ক্ষেত্রে খুব ভালো। আমার বেগম খালেদা জিয়ার পরেই কিন্তু জুলাই নিয়ে বেশ আলোচনা হয়েছে, সেটা আমি ভালো। বাট জুলাই সনদ আর জুলাই শক্তি একই সাথে, দুটি আলাদা বিষয়। আমরা সময় স্বল্পতার জন্য যেতে পারছি না। মিসবাহুল আলম সওদাগর, একটু আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে 133 অধ্যাদেশ আসছে, আবার অন্যদিকে গণভোট নিয়ে এক ধরনের অনিশ্চয়তা, আপনি আসলে আশাবাদী নাকি গণভোট নিয়ে ভবিষ্যৎ খুব একটা দেখেন না? আচ্ছা, এখানে বিতর্কটার মূল জায়গাটাতে আপনাকে যদি হাত দেন, আপনি দেখবেন যে অ্যাপ্রোচগত সমস্যা একটা দেখা দিয়েছে। অর্থাৎ বিএনপি কিন্তু বলছে যে আমরা জুলাই সনদকে প্রতিটা অক্ষরে অক্ষরে আমরা এটিও বলেছে, এক্সেপ্ট তাদের দুই একটা যে বিষয়, মানে বড় বিষয়গুলোকে, হ্যাঁ, কিন্তু ওই দুই একটা যে নোট অফ ডিসেন্টের বিষয়, সেটা আবার অনেক বড় বিষয়, এটাও সত্য আর কি, মানে বড় কনস্টিটিউশনাল চেঞ্জের সাথে জড়িত বিষয়টা। এখন অ্যাপ্রোচগত সমস্যাটা দেখা দিল কিভাবে দেখেন, এখানে আপনাকে একটু যেতে হবে যে অ্যাপ্রোচগত সমস্যা বলে কি পদ্ধতিতে করতে চায় জুলাই সনদটা বাস্তবায়ন। একটা হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ শপথ নিয়ে
সংবিধান সংস্কার পরিষদ অধিবেশন ডেকে এখানে পুরো সংবিধানটাকে সংস্কার করা হবে এবং 133টা যেটা বললেন আপনি তার মধ্যে কতগুলো কনস্টিটিউশনাল ম্যাটার আছে যেটা কনস্টিটিউশনাল চেঞ্জের সাথে জড়িত, সেইটা এক পক্ষ এইভাবে করতে চাচ্ছেন। বিএনপির যে স্ট্যান্ডটা সেটা হচ্ছে যে ওইটা না করে এক্সিস্টিং যে পার্লামেন্ট আছে পার্লামেন্টেই সেই কাজটা করতে পারে ওই কি সিদ্ধান্তগুলো পার্লামেন্টের পার্লামেন্টই করতে পারে কিনা বিল আকারে তাহলে সংশোধনী পার্লামেন্টে এনে যদি করে তাহলে যেটা বিষয়টা দাঁড়াবে যে এক্সিস্টিং কনস্টিটিউশনটার মধ্যেই ধারা ধারা সংশোধনী আকারে সেটি যুক্ত হবে। আর যদি পার্লামেন্ট না করে মানে কনস্টিটিউশনাল যে অ্যাসেম্বলির কথা যেটা বলা আছে ওনারা করলে পুরো সংবিধানটা নতুন করে একবারে নিয়ে আসার একটা বিষয়। জি মোহাম্মদ আখতারুজ্জামান বাচ্চু, আপনার কাছ থেকে জানতে চাই, যেটি অভিযোগ করেছিলেন আমাদের আরেক বক্তা, বিএনপি জুলাই সনদ নিয়ে লুকোচুরি খেলছে, সেটি নিয়ে আপনার মন্তব্য। দেখেন, বলার খাতিরে তো কেউ বলতেই পারে, কিন্তু বিএনপি জাতিকে আশ্বস্ত করেছে জুলাই সনদের প্রতিটি শব্দ বিএনপি পালন করবে। আর হলো যে দেখেন, কিন্তু বড় বিষয় মানে 133টা বড় বিষয় বলতে বিষয় আপনি যদি যা আপনি বোঝাচ্ছেন ত্যাগ করেন। সনদে জুলাই সনদটা যদি আপনি পড়ে থাকেন বা ওনারা যদি পড়ে থাকেন তাহলে স্পষ্ট লেখা আছে যে যদি কোনো এখানে যে রাজনৈতিক দল ক্ষমতায় যাবে, ক্ষমতায় গেলে যে তাদের নোট অফ ডিসেন্ট সহ তারা বাস্তবায়ন করবে। বিএনপি যে বিষয়গুলি তো নোট অফ ডিসেন্ট দিয়েছে, এটাই তো সেই নোট অফ ডিসেন্ট সহ তাদের আপত্তি সহ বাস্তবায়ন করবে, এটাই তো স্বাভাবিক এবং সনদে তাই লেখা আছে। সুতরাং এটা নিয়ে শঙ্কা আশঙ্কা বিতর্কের কিছু নাই। এখন কেউ তাদের নিজস্ব রাজনৈতিক বা দলের এজেন্ডা বা বিতর্ক তৈরি করার জন্য তার নিজস্ব বক্তব্য দিতে পারে, কিন্তু বিএনপি এটা আপনি বিএনপি যেভাবে বলা হচ্ছে জুলাই সনদে স্বাক্ষর করেছে ঠিক সেভাবে বাস্তবায়ন করবে। সেখানে জুলাই সনদ এই আপার হাউজে পিয়ারের স্বাক্ষর বিএনপির নাই, তার মানে আপার হাউজে পিয়ারে বিএনপি রাজি না এখন। দেখেন, আমি তো বললাম যে বিএনপি জুলাই সনদে যেভাবে স্বাক্ষর করেছে, যে অঙ্গীকার জাতির কাছে করেছে, প্রতিটি অঙ্গীকার বিএনপি পালন করবে, সেভাবে বাস্তবায়ন করবে। তার মানে সেই অর্থে পিয়ারের পক্ষে এখনো বিএনপির অবস্থান নেই। আপনাদের তিনজনকে এবং স্টুডিওর বাইরে আমাদের সাথে আরও একজন অতিথি ছিলেন, আপনাদের চারজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আজকে 24 ঘন্টার আয়োজন, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।